সবাইকে আজকের এই ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে অত্যন্ত মজার একটা কনসেপ্ট নিয়ে কথা হবে, সেটা হলো মৃত্যু। মৃত্যুকে অনেকে ভয় পায়, অনেকে মিসআন্ডারস্ট্যান্ড করে, অনেকে জীবন থেকে বের হয়ে আসার জন্য মৃত্যুকেই পথ হিসেবে বেছে নেয়। এরকম নানান রকমের ঘটনা ঘটে, কিন্তু পৃথিবীতে সবাই অনেক বেশি বাঁচতে চায়, কেউই মরে যেতে চায় না। বাট মৃত্যু কি সেটা না বুঝেই এটা সম্পর্কে মিসআন্ডারস্ট্যান্ডিং রাখে। সো ডেথ ব্যাপারটাকে খুবই মজার স্টাইলে, খুবই ডেপথে বোঝার জন্য একটা বুক আছে, সেটা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। বইটাকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস বিগিন। বইটার নাম হলো নো ওয়ান ক্যান ডাই, দ্য গ্রেটেস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং অব দ্য ইগো। মানে প্রথমে বইটায় বলা হইতেছে পৃথিবীতে কেউ মরতেই পারে না, মৃত্যু অসম্ভব। আর বলতেছে গ্রেটেস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং অব দ্য ইগো। আচ্ছা, এখানে দুইটা সুন্দর সুন্দর ছবি দেখা যাচ্ছে, সময় দেখা যাচ্ছে এবং একটা সুন্দরী মেয়ে দেখা যাচ্ছে, পাশে একটা সুন্দরী কঙ্কাল দেখা যাচ্ছে। যাই হোক, আহ, এই বইটা থেকে আমরা এখন কনসেপ্টগুলো যদি একটু ইন্ট্রোডাকশন, এটা বলা হয়েছে ডেথ হ্যাজ অলওয়েজ স্টুড অ্যাট দ্য সেন্টার অফ হিউম্যান ফিয়ার, কিউরিসিটি, এবং ফিলোসফারদের জগতেও মৃত্যুকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করা হয়েছে। পৃথিবীর অনেক ধনী ব্যক্তির থেকে শুরু করে অনেক প্রাচীনকালের যে দৈত্য দানব অসুর শয়তান যারা ছিল তারাও অমর হইতে চাইতো। তার মানে মৃত্যু সম্পর্কে যে নলেজ সেটা কিন্তু তাদেরও দরকার ছিল। তাই আপনাদের প্রপার চাহিদা পূরণের জন্য, মৃত্যুকে প্রপার আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার জন্যই বইটা লেখা। সো চলেন নিচের দিকে চলে যাই, বইটার মধ্যে আসলে কি বলা হয়েছে। দিস বুকস ডাজ নট অ্যাটেম্প টু কমফোর্ট অর ফ্রাইটেন। এটা আপনার মৃত্যুর ভয় দেখানোর জন্য না, মৃত্যু সম্পর্কে কমফোর্টেবল করে দেওয়ার জন্য না। এটা আসলে তাহলে কেন লেখা হয়েছে? ইট অ্যাটেম্পস টু আন্ডারস্ট্যান্ড, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা মৃত্যু কি আসলে। আপনি সবাই কিন্তু মরে যাচ্ছে, কিন্তু মৃত্যুকে বুঝতে চেষ্টা করতেছি না আমরা কেউই। সো যেহেতু মরেই যাবেন, তাই বুঝেই মরা উচিত। দ্য আন্ডারস্ট্যান্ডিং ডিজলভ ফিয়ার, মৃত্যু সম্পর্কে আপনার যে ভয়গুলো রয়েছে ওগুলো থাকবে না যদি আপনি মৃত্যু কনসেপ্টটাকে প্রপারলি বুঝতে পারেন, ডেথ ব্যাপারটাকে পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারেন। নট বাই অপোজিং ইট, এটা আরে মরবো না মরবো না এরকম করে চিন্তা না করে মৃত্যু ব্যাপারটাকে খুব যত্ন সহকারে যদি বুঝতে পারেন, তাহলে কি হবে? আপনার নলেজ আপনার ফিয়ারকে কমিয়ে ফেলবে বা দমন করে ফেলবে। দ্যাট মিন্স জ্ঞান অজ্ঞানকে নাশ করে দেবে, এতে আপনার ভিতরে ভয়টা আর থাকবে না। সো লেটস বিগিন। আমি ছোট্ট ছোট্ট করে কিছু কিছু চ্যাপ্টারের মিনিং একটু একটু করে বলবো, বাকিটা আপনারা বই পড়লে আরো ভালো মতো বুঝতে পারবেন। প্রথম যে চ্যাপ্টারটা, ওটার মধ্যে বলা হইতেছে হোয়াট উই হ্যাভ দ্যাট মে ডাই, আমাদের এমন কি আছে যেটা মরতে পারে। তো এইটার মধ্যে বোঝানো হইতেছে যে আমরা কি কি ভাবি যে আমাদের মরতে পারে। আমাদের একটা শরীর আছে, সেটা হয়তো মরে যাবে। আবার একটা মন আছে, সেইটা হয়তো মরে যাবে। ইমোশনাল স্ট্রাকচারস আছে, এগুলো হয়তো মরে যাবে। কি কি জিনিস আসলে মরতে পারে সেগুলো আমরা চিন্তা করলেই বুঝতে পারি। যে কোনো মানুষ মরে গেছে, তার কি কি মরে গেছে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন বা ভিজুয়ালাইজ করতে পারবেন। ঠিক আছে? সো কি কি মরতে পারে এটা আমরা মোটামুটি ওই চ্যাপ্টার থেকে গেস করতে পারবো। এরপরে চ্যাপ্টারটাকে এভাবে সুন্দর করে সাজানো, ফিজিক্যাল ডেথ অফ দ্য বডি। আচ্ছা, প্রথমে বুঝলাম যে শরীর মরতে পারে, এরকম একটা অংশ। কি কি মরতে পারে তার মধ্যে শরীর একটা আমরা ধরে নিছি। তো চ্যাপ্টার টুতে এসে আমরা দেখতে পাইতেছি ফিজিক্যাল ডেথ অফ দ্য বডি জিনিসটা কি, মানে শারীরিকভাবে একটা শরীর বা একটা বডি কিভাবে মরে যেতে পারে ফিজিক্যালি, সেটা দেখানো হচ্ছে। নট ফিলোসফিক্যাল, নট সাইকোলজিক্যাল, এটা একদম ফিজিক্যাল ব্যাপার স্যাপার, শারীরিকভাবে যেটা ধরা ছোঁয়া যায় সেই জিনিসগুলোকে, বা আপনি কি টাচ করতে পারেন বা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে দেখতে পারেন, এরকম জিনিসকে বলা হইতেছে ফিজিক্যাল থিংস। তো ফিজিক্যাল ডেট অফ দ্য বডি, এটাকেই এই সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে। সো ফিজিক্যাল ডেট ইজ কমনলি আন্ডারস্টুড অ্যাজ দ্য degradation of biological functions, the heart stops, the brain, যেটা ইলেকট্রিক
ইলেকট্রিক সিগন্যালসে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের মাধ্যমে কাজ করতো, ওই ব্রেন ওই কাজগুলা বন্ধ করে দিচ্ছে, মানে মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে, শরীর ডিটোরেট করতেছে, কিডনি হার্ট এটা ওটা বিভিন্ন কিছু ফেল হইতেও পারে, নাও হইতে পারে, পরবর্তীতে ধীরে ধীরে সবই বন্ধ হয়ে যাচ্ছে। সো এরকম একটা স্টেটকে আপনি ফিজিক্যাল মৃত্যু বলতেছেন। এখন হোয়াট উই কল ফিজিক্যাল ডেথ ইজ সিম্পলি দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য বডি ক্যান নো লঙ্গার মেনটেন ইটস টেম্পোরারি অর্গানাইজেশন। মানে ফিজিক্যাল ডেথ বলতে আমরা বুঝাইতেছি যে শরীর যে স্ট্রাকচারটা নিয়ে আছে সেই স্ট্রাকচারটা আর সে মেনটেন করতে পারতেছে না। যখন সেই স্ট্রাকচারটা মেনটেন করতে পারতেছে না, পচে যাচ্ছে, ডিটোরেট করতেছে, তখন সে শারীরিকভাবে মারা গেছে। সো ওভারঅল এতটুকু। এটার ভিতরে অনেক অর্গানিজম আর আদার জিনিসপত্রের ব্যাপার আছে। শরীর মরার পরেও মানুষের দাড়ি বাড়ে, চারি বাড়ে, এই জিনিসগুলোর ব্যাপার আছে, এগুলো বুঝার ব্যাপার আছে, অনেক ডেপথের ব্যাপার আছে মানুষের শরীর কিভাবে কত সময় ধরে মরে। আবার এইটার স্পিরিচুয়াল অ্যাসপেক্ট থেকে বিভিন্ন ধরনের বায়ু আছে, প্রাণা বায়ু, আপান বায়ু আর আদার টাইপের জিনিসপত্র আছে যেগুলো বের হয়ে যাইতে থাকে। বাট আমরা এই বইতে ওরকম জটিলভাবে কোনো কনসেপ্টে যাই নাই, এবং বইটা সবাই যেন পড়তে পারে এমনভাবে ডিজাইন করা। সো জাস্ট বোঝানো হইতেছে শরীর তুমি দেখতে একটা রকম স্ট্রাকচার দেখতেছ, সেইটা আর থাকবে না, এটাকেই ফিজিক্যাল ডেথ মোটামুটি ধরে নাও। এটা পচে যাওয়ার কারণেও হইতে পারে, অন্য কারণেও হইতে পারে, যেভাবেই হোক শরীরটা আগের মতো আর তুমি দেখতে পাইতেছ না, এটাই শারীরিক মৃত্যু, তোমার শরীরের শারীরিক মৃত্যু। এরপরে চ্যাপ্টার 3, যেটার মধ্যে বলা হচ্ছে ফিজিক্যাল ডেথ অফ দ্য মাইন্ড। আচ্ছা, এখন শরীর যখন মরে যেতেছে তাহলে মনের কি অবস্থা হইতেছে? ইফ উই থিঙ্ক অফ ফিজিক্যাল ব্রেন অ্যাজ মাইন্ড, যদি আমরা আমাদের ব্রেইনটাকে মানে মস্তিষ্কটাকে মাইন্ডের উৎপত্তিস্থল হিসেবে ধরে নিই, তাহলে দ্য মাইন্ড থ্রো লেস tangible than the body is often assumed to be more permanent. We speak of losing one's mind as a kind of death, and indeed conditions like ডিমনেশিয়া আর ব্রেন ইনজুরি। এখন একটা মানুষ কিন্তু তার মাইন্ডের ফাংশনালিটি কোনো জায়গাতে আঘাত পাওয়ার কারণেও হারিয়ে ফেলতে পারে। ধরেন একটা পেশেন্ট আপনি যাচ্ছেন যার আসলে স্মৃতিশক্তি চলে গেছে, স্মৃতিশক্তি চলে গেছে মানে কি তার ব্রেনে ওই মেমোরিগুলো আর হোল্ড করতে সে পারে নাই, সেটা কিন্তু চলে গেছে। তো একটা মৃত মানুষ তার যে ফিজিক্যাল ব্রেন আছে, শরীর না থাকার কারণে সেই ফিজিক্যাল ব্রেনের মধ্যে ওই মেমোরিগুলোকে কি করতে পারতেছে না, অ্যাট্রাক্ট করতে পারতেছে না, বা ওই মেমোরিগুলোর সাথে কমিউনিকেট করতে পারতেছে না, ডিভাইসটা সফটওয়্যারের সাথে কমিউনিকেট করতে পারতেছে না, সফটওয়্যার হার্ডওয়্যারের সমস্যার কারণে সফটওয়্যার চলতেছে না মনে করেন। সো এমন অবস্থায় কিন্তু স্মৃতিশক্তি চলে যাওয়া রোগী আর মরে যাওয়া রোগী ক্ষেত্রে মাইন্ডের বিহেভিয়ারটা সেমই হচ্ছে। অর্থাৎ মস্তিষ্ক কাজ না করার কারণে কি হচ্ছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন মরে গেলে আপনার মনের কি অবস্থাটা হবে। তো আপনার মনের কি অবস্থা হচ্ছে সেটা কিন্তু ব্রেনের উপরও ডিপেন্ড করে। অনেকে ব্রেনের মধ্যে আপনি যদি কেমিক্যাল দিয়ে বিভিন্ন ড্রাগস দিয়ে ব্রেনকে ম্যানিপুলেট করার চেষ্টা করেন, দেখবেন ও হ্যালুসিনেট করা আরম্ভ করে দেবে, ব্রেন কিন্তু হ্যালুসিনেটরি মুডে চলে যাবে। সো এই জিনিসগুলো কি বোঝাচ্ছে আপনাকে, যে ব্রেন যেটা হার্ডওয়্যারটা সেটার সাথে মাইন্ডের সফটওয়্যারের ডিপেন্ডেন্সি অনেক বেশি। সো মাইন্ড জাস্ট আলাদাভাবে আপনার মাইন্ড আপনার ইগো থেকে আপনি যেটা চিন্তা করেন ওরকম কিছু না, বরং ব্রেন যতটুকু মাইন্ডকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিয়ে নিজের অস্তিত্বটাকে প্রকাশ করার জন্য ব্যবহার করতেছে, অতটুকুর মধ্যেই কিন্তু আপনার মাইন্ড সীমাবদ্ধ। আর আপনার ব্রেন যখন আস্তে আস্তে ডিটোরেট করতেছে, পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনার মাইন্ডেরও মেমোরিগুলোও আপনার ব্রেনের মধ্যে আর থাকতেছে না, ধীরে ধীরে ডিটোরেট করতেছে, ব্রেন ওই মেমোরিগুলোকে আবার ফিরিয়ে আনতে পারতেছে না। সো যাদের স্মৃতিশক্তি চলে গেছে তাদের আপনি বলতে পারেন ব্রেন ডেড, এই কারণে বলা হয় মস্তিষ্ক মরে গেছে, ব্রেন ডেড পেশেন্ট। তো বেসিক্যালি ব্রেন ডেডের কিন্তু মাইন্ডও ডেড হয়ে যাবে, কারণ ওর ব্রেন আর ওর মাইন্ডকে অ্যাক্সেস করতে পারতেছে না। তো এইখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে, তাইলে মনের যে স্মৃতিগুলো ওগুলা কই গেল? আচ্ছা,
ওগুলো নিয়ে এর পরবর্তী চ্যাপ্টারগুলোতে আলোচনা করা হইতেছে যে আপনার যে সফটওয়্যারের মধ্যে যে ডেটাগুলো ছিল সেগুলো কোথায় যাচ্ছে। সো বাট মাইন্ডের ডেট বলতে ফিজিক্যালি যে ব্রেনটা ছিল সেটার ডেট হয়ে যাওয়াটাই সাধারণত বোঝানো হতেছে, যে আপনি আপনার মেমোরি কার্ড অ্যাক্সেস করতে পারতেছেন না। তো হোয়াট ডাইস হেয়ার ইজ নট অ্যাওয়ারনেস বাট স্ট্রাকচার, নট কনসিয়াসনেস বাট কন্টেন্ট অফ দ্য মাইন্ড। এখানে মরে যাচ্ছেটা কি? কন্টেন্ট অফ দ্য মাইন্ড, মানে মাইন্ডের মধ্যে যে কন্টেন্টগুলো রিসিভ হইতেছিল সেটা আর এখন রিসিভ হইতে পারতেছে না, কিন্তু যেটা রিসিভ হইতেছিল সেই জিনিসটা কিন্তু এখনো পৃথিবীতে বর্তমান আছে বা থাকবে। কেন সেটা একটু পরে বুঝতে পারবেন। বাট আপাতত কন্টেন্ট অফ দ্য মাইন্ড আর অ্যাবজর্ব করা পসিবল হচ্ছে না, তাই ওইটা আর থাকতেছে না, ওই ব্রেনের মধ্যে ওই কন্টেন্টটা থাকতেছে না, এতটুকু ধরে নেন। তো এখানে খুব সুন্দর একটা লাইন আছে, দ্য ডেথ অফ এ স্মার্টফোন ইজ নট দ্য ডেথ অফ দ্য নেটওয়ার্ক। মানে আপনার ফোনে নেটওয়ার্ক আপনি পাইতেছেন না, আপনার ফোনে সমস্যা হয়েছে। নেটওয়ার্ক যেটা দিয়ে, যে ডিভাইসটা দিয়ে নেটওয়ার্কের সাথে ফোনটা কানেক্ট হয়, সেই ডিভাইসটা আপনার ফোনে নষ্ট হয়ে গেছে বা সেই হার্ডওয়্যারটা নষ্ট হয়ে গেছে। এখন এইটার জন্য আপনি বলতে পারেন না যে নেটওয়ার্ক নষ্ট হয়ে গেছে, মানে আপনি যে চিন্তাগুলো করতেন সেই চিন্তাগুলো নষ্ট হয়ে গেছে এরকম বলা যাবে না। আপনি সেই চিন্তাগুলোকে করতে পারতেছেন না বা রিসিভ করতে পারতেছেন না আপনার ব্রেনের মাধ্যমে, সেই ঘটনাটা ঘটতেছে মাইন্ড যখন মরে যাচ্ছে। সো এতে আপনার চিন্তা মরে যাচ্ছে এই কথা বলা যাবে না। একটু পরেই কিছু চ্যাপ্টারে আপনারা দেখতে পারবেন আপনার চিন্তা আসলে আপনার চিন্তাই না। সেটা কি? ওগুলা এই একটু পরে দেখতে পারবেন। এখন এরপরে একটু আলোচনা করা হয়েছে, যেটা আমি এখন স্কিপ করে যাব। হোয়াট ইজ ফিজিক্যাল পেইন অফ ডেথ, মানে আপনি মরে গেলে কত ব্যথা পাবেন, অ্যাকচুয়ালি কত ব্যথা মানুষের পাওয়া সম্ভব। আর এই যে ব্যথা বলতেছি, পেইন, পেইন আসলে কি জিনিস সেটাই এই চ্যাপ্টারে এক্সপ্লেন করা হয়েছে, এবং এটা খুব সুন্দর করে বলা হয়েছে। পেইন ইজ অফেন মিসআন্ডারস্ট্যান্ড অ্যাজ পানিশমেন্ট। পেইন, আমরা ব্যথা পাইলে আমরা মনে করি আমাদের কষ্ট দেওয়া হইতেছে, শরীরে মানে কষ্ট দিতেছে, হ্যাঁ, কোনো সুপার এনার্জি আমাদের উপর কষ্ট নাজিল করেছে বা কষ্ট দিতেছে আমাদেরকে, আমরা পেইনকে এভাবে দেখার চেষ্টা করি। বাট ইন ট্রুথ পেইন ইজ কমিউনিকেশন। পেইন হইল একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা। কিসের ভাষা? ইট ইজ দ্য বডিজ ল্যাঙ্গুয়েজ টুয়ার্ডস দ্য মাইন্ড, সিগন্যালিং ডেঞ্জার, ইমব্যালেন্স, ইনজুরি। মানে শরীরে কোনো সমস্যা হইলে মস্তিষ্কের সাথে শরীর কথা বলবে কিভাবে? তার তো মুখ নাই, তার তো স্মার্টফোন নাই যেটা কল দিল, আচ্ছা ব্রেনের কল দিয়ে দেখলো যে এই ব্রেন আমি না ব্যথা পাইতেছি, তুমি দেখো তো কিছু কি করা যায়, হাত পা দিয়ে কিছু করা গেলে সলভ করার চেষ্টা করো। সো কোথাও শরীরে সমস্যা হইলে ব্রেনকে সে সিগন্যাল পাঠায় পেইনের মাধ্যমে। সো পেইন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, যেটা এটা একটা ভাষা, শরীরের ভাষা আর কি। বেসিক্যালি কুকুরের ভাষা যেমন ঘেউ 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 করে, এরকম বিভিন্ন প্রাণী বিভিন্ন রকম ভাষায় কথা বলে। আপনার শরীর আপনার মাইন্ডের সাথে যে ভাষায় কথা বলে সেটা হলো পেইন। এই চ্যাপ্টারটা খুবই অ্যামেজিং একটা চ্যাপ্টার। সো এটা আপনার পরে দেখতে পারেন। এরপরে হলো হোয়াট ইজ মেন্টাল পেইন অফ ডেথ। আচ্ছা, মানসিকভাবে মরে গেলে আপনার পেইনটা কি হয় সেটা খুব বোঝা দরকার। যে যে মনটা আপনার ছিল, যে মনের মধ্যে আপনার বাবা মা, ছেলে মেয়ে, আপনার দাদা দাদি, আপনার চাকরি, আপনার এডুকেশন, আপনার কোন জায়গায় পাস করছেন, কোন জায়গায় করেন না, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার সব কিছু যে মনের মধ্যে রয়েছে, সেই মনটা যদি মরে যায় সেইটার পেইনটা কীরকম হবে সেটাকে টোটালি এই চ্যাপ্টারের মধ্যে ছোট্ট করে এক্সপ্লেন করা হয়েছে। মেন্টাল পেইন ইজ ফিয়ার মোর ইন্টেন্স দেন ফিজিক্যাল পেইন। শরীরের যন্ত্রণার থেকে অনেক বেশি যন্ত্রণাময় মনে হবে। পেইন তো আসলে শরীরের যন্ত্রণা, আসলে একটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, কিন্তু মেন্টাল পেইনটা আরও বেশি যন্ত্রণাদায়ক। ইট ইজ দ্য পেইন অফ লস, সেপারেশন, ফিয়ার। মানে এত সম্পর্ক আপনার সব নষ্ট হয়ে যাবে আপনি মরে গেলে, আপনার মাইন্ডটা মরে গেলে, মাইন্ডের মধ্যে যে কন্টেন্ট নিয়ে আসছে সেটা যদি আর না থাকে, সেই মেমোরিগুলো যদি না থাকে, তাহলে কত কষ্ট হবে সেটা আপনি কিন্তু কল্পনা করতেছেন। কিন্তু যারা ব্রেন ডেড হয়ে গেছে তাদের মনে হয় তারা রিল্যাক্সেই আছে, ঠিক আছে। যারা ব্রেন ডেড হয়ে গেছে মানে স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে, তাদের জন্যও কিন্তু তার মা বাবা ভাই বোন বাচ্চা কাচ্চা সব মরে গেছে, কিন্তু তারা কিন্তু এই ফিয়ারটা ফেস করতেছে না। এই ফিয়ারটা ফেস করা সম্ভব জ্যান্ত মানুষের, এবং যার মস্তিষ্ক ঠিকঠাক মতো কাজ করতেছে সে কল্পনা করে এই ফিয়ারটা ফেস করতে পারে, যে এত কিছু যাদের সাথে আমার সম্পর্ক আছে, এই ইমোশনগুলো যেটার সাথে কানেক্টেড আছে, ওই মাইন্ডটা যদি না থাকে তাহলে কি হবে। তো
বেশিরভাগ ক্ষেত্রে আমরা মরে যাওয়া বলতে শরীর মরে যাওয়াই বুঝি, কিন্তু আসলে মন মরে যাওয়ার কষ্টটা বেশি ফিল করা হয়, এটা আমরা কিন্তু খেয়াল করি না। বাট এই চ্যাপ্টারটার মধ্যে ওই জিনিসটা আপনি বুঝতে পারবেন যে মেন্টাল পেইন অফ ডেথ জিনিসটা কি বেসিক্যালি। সো মেন্টাল পেইন ইজ নট কজড বাই ডেথ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে। মেন্টাল পেইন মৃত্যু দ্বারা আসলে অনুভব হয় না, মৃত্যুর সাথে এটা কোনো কানেকশনই নাই, বাট বাই দ্য আইডিয়া অফ ডেথ। ডেথ, মরে গেলে আপনার স্মৃতিশক্তিগুলো নষ্ট হয়ে যাবে, আপনার মাইন্ড নষ্ট হয়ে যাবে, এই যে ধারণা, এই এই মাইন্ড না থাকলে তখন আপনি যাদেরকে চিনেন, যাদের সাথে ইমোশনালি কানেক্টেড আছেন, তাদের সাথে ডিসকানেক্ট হয়ে গেল ব্রেনটা, এরকম একটা যে কল্পনা, মৃত্যু সম্পর্কে যে ভুল ধারণা, এখান থেকে এই পেইনটা তৈরি হয়। ওই যে আমি বললাম, যা স্মৃতিশক্তি চলে গেছে তার কিন্তু ওই পেইনের অস্তিত্ব নাই, সে মরার আগের মুহূর্তে মানুষ ওইগুলা চিন্তা করতে পারতো। যা স্মৃতিশক্তি হুট করে চলে গেছে, সে কিন্তু ব্রেন ডেড হয়েই গেছে। সো তার সাথে যদি কল্পনা করে দেখেন, সাধারণ মানুষের যে ভয়টা, সেটার মূল সোর্স হইল ডেথ না, ডেথ সম্পর্কে ভুল আইডিয়া। So, idea of death. It is a story told by thought, reinforced by culture and memory. স্মৃতিশক্তি, চিন্তা এবং কালচারাল সমস্ত কিছু, যে এই যে মরে যাচ্ছে, কেউ কাঁদতেছে, কাউকে দেখতেছেন মরে যেতেছে, এই যে কালচারাল রিচুয়াল সব কিছু মিলায় আপনি যখন একটা মানুষকে মরে যেতে দেখতেছেন, তখন আপনার মধ্যে যে ভয়গুলো কাজ করতেছে, এই সব কিছু মিলিয়ে আসলে ডেথ সম্পর্কে এই ফিয়ার বা মিসকনসেপশনগুলো তৈরি হয়, যেটার কারণে আপনার মাইন্ড মরে যাওয়ার সময় অনেক পেইন পায়। কারণ মাইন্ডের মধ্যে ডেথের কনসেপ্টটাই হলো একটা ভৌতিক, মানে কি বলবো, ফিয়ারফুল একটা ব্যাপার। মেন্টাল পেইন ইজ নট কজ বাই ডেথ, এটা তো বললামই। হোয়েন দ্য মাইন্ড ইজ সাইলেন্ট, ডেথ হ্যাজ নো টেরর। মাইন্ড যখন সাইলেন্টে থাকতে পারে, তখন এটা মৃত্যুকে ভয় পায় না। ফিয়ার এক্সিস্ট অনলি ইন টাইম অ্যান্ড টাইম এক্সিস্ট অনলি ইন থট। এটা এক্সপ্লেন করতে গেলে 1 ঘন্টা লেগে যাবে। বোঝানো হইতেছে জাস্ট আপনার ব্রেনের মধ্যে যে মেমোরিগুলো আপনি স্টোর করে রাখছেন বিভিন্ন মানুষকে মরতে দেখে, ওইগুলার কারণে আপনি ভয়গুলো পাইতেছেন, কিন্তু রিয়ালি জিনিসটা ওইভাবে কাজ করে না। রিয়ালি ডেথ আসলে কি সেটা বোঝার জন্য পরের চ্যাপ্টারগুলোতে যাইতে হবে। বাট আপাতত এতটুকু বুঝে ফেলেন আপনি যে একটা সাইলেন্ট মাইন্ডের মধ্যে কখনো ফিয়ার অফ ডেথ থাকেই না। এটা স্পেস অ্যান্ড টাইমে এক্সিস্ট করে, আর স্পেস অ্যান্ড টাইম মেমোরির সাথে কানেক্টেড বিষয়। তো এটা রিলেটেড আরও আমার বই আছে, ইউ ডু নট এক্সিস্ট, ওইখানে আপনারা দেখতে পারবেন। ওইটা আর ওইটা একদিন রিভিউ করার চেষ্টা করব শর্টকাটে। বাট এইটা আপাতত আমি পুরোটা এক্সপ্লেন করলাম না, আপনারা অনেক বারবার লাইনটাকে পড়ার চেষ্টা করবেন, এবং 10 বার 12 বার পড়ার পরে মোটামুটি একটা আইডিয়া আসবে যে আচ্ছা, আমার চিন্তা শক্তি ছাড়া স্পেস অ্যান্ড টাইমকে আমরা ক্যালকুলেট করতে পারবো না। মেমোরি ছাড়া পাস্ট ইভেন্ট কোথা থেকে আসবে, ফিউচার ইভেন্ট কল্পনাই বা কে করবে, তাই না? সো চলে আসেন, এরপরের চ্যাপ্টারটা হলো জেনেটিক্যাল মেমোরি অথবা ফিজিক্যাল ইমর্টালিটি। এই চ্যাপ্টারটার মধ্যে আপনি খুব স্ট্রংলি বুঝতে পারবেন শরীর কখনোই মরে না। শরীর মরা কেন সম্ভব না, শরীরে মৃত্যু কেন সম্ভব না? কারণ জন্মের পর থেকে আপনি দেখবেন শরীর, জন্মের পর থেকে যে কথাটা বললাম এটা আসলে ভুল। জন্মর পর থেকে, জন্মকে স্পেশালি কোনো ইভেন্ট হিসেবে ধরে নেওয়ার কোনো কারণ নাই। কারণ এমন কোনো কিছু থেকে তো আর আপনার শরীরটা তৈরি হয় নাই যেটা আগে ছিল না। যা আগে পুরো সৃষ্টিতে ছিল সেই জিনিসগুলো পার্টিকুলার জিওমেট্রিতে, পার্টিকুলার প্রপোর্শনে মিশিয়ে আপনার জন্মটা হইতেছে। স্পার্ম, ওভাম যাই বলেন, যেটা থেকেই হোক আপনার জন্ম। তো আপনার জন্মের জন্য যে সিচুয়েশনগুলো ছিল সেটা প্রকৃতিতে বারবার বারবার ঘটতেছে, এমন সিচুয়েশনই, এমন এলিমেন্টই, এমন কি বলে পদার্থ দ্বারাই আসলে আপনি তৈরি, যেটা আগেই ছিল। তো আপনি আলাদাভাবে কিছু তৈরি হয়েছেন, জন্মাইছেন, এই কথাটাকে ঠিক মতো বলা যাবে না। এটা আবার ওই ইউ ডু নট এক্সিস্ট এই বইয়ের মধ্যে আরও পারফেক্টলি ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনারা। বাট ফিজিক্যাল ইমর্টালিটি বলতে কি বোঝানো হইতেছে, আপনারা যদি দেখেন, আচ্ছা আপনাদের প্রশ্ন হইতে পারে, আচ্ছা ভাই আমার নাকটা এই যে এরকম দেখতে নাক, এটা তো আমার ইউনিক একটা বিষয়, এই নাকটা
আমি মরে গেলে তো মরে যাবে, আমার এত সুন্দর নাকটা এটা তো আমার এখন আর থাকতেছে না, বা আমার এই চোখটা এত সুন্দর চোখটা এটা তো মরে যাইতেছে, এটা কি আপনি না করতে পারবেন? অ্যান্সার হলো 100% না করতে পারবো। এই বইটাতে এই জিনিসটাকে, এই চ্যাপ্টারটার নামই দেওয়া হয়েছে এই জন্য, জেনেটিক্যাল মেমোরি। আপনি খুব ভালো করে যদি খেয়াল করেন, আপনার নাক, আপনার চোখ, এগুলো আপনার জেনেটিক্যাল মেমোরির মাধ্যমে আপনার বংশের বিভিন্ন মানুষের মধ্যে প্রবাহিত হইতে থাকবে। তার মানে আপনার আশেপাশে আপনার ভাই বোনের ছেলে মেয়ে, তার নাক আপনার মতোই হবে দেখতে, তার চোখ আপনার মতোই হবে দেখতে। আপনার আশেপাশে শুধু চিন্তা করার দরকার নেই, আর একটু দূরের সম্পর্কের মানুষের মধ্যে গেলেও আপনি দেখতে পারবেন আপনার দাদু বা তার দাদু বা তার দাদুর মতোই আপনার নাক দেখতে। আপনি যে নাকটাকে নিজের নাক বলে দাবি করতেছেন, সেই নাক আসলে আপনার না। সো সেটা আপনার দাদুর নাক, আর দাদুরও আসলে নাক না, হয়তো তার দাদুর নাক ছিল। সো এভাবে করে আপনি আসলে টাইমে পিছনে সামনে গিয়ে যেখানেই যান, যত চেষ্টাই করেন, এই নাকটাকে আপনি মারতে পারবেন না। এটা বারবার ইভলভ হতে হতে, চেঞ্জ হতে হতে আপনাদের বংশের বিভিন্ন ধারায় এক্সিস্ট করতে থাকবে। দ্যাট মিন্স আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গই কোনো না কোনোভাবে জেনেটিক্যাল মেমোরি থেকেই তৈরি হয়েছে। না হলে আপনার তো একটা লেজ থাকার কথা ছিল, আপনার একটা, বা আপনি কিন্তু বানর হয়ে যেতে পারতেন। মানুষের জেনেটিক্যাল মেমোরি দিয়ে আপনার বডিটা তৈরি হয়েছে বলেই আপনার লেজ নাই। আর যদি লেজ থাইকা থাকে সেই ক্ষেত্রে জাস্ট কিডিং। ওকে, সো ফিজিক্যাল ইমর্টালিটি এই চ্যাপ্টারটাতে আপনি পড়ে আরও ডেপথে, এগুলো কিন্তু সময় নিয়ে পড়তে হবে। আমি খুব কুইকলি বলতেছি, মানে হইলো রাইটার বলতেছে, আপনি রিডার হিসেবে আপনার পড়তে হবে। রিডার হিসেবে পড়তে হবে মানে হইলো একদম ঘন্টা খানেকের উপরে সময় দিয়ে এক চ্যাপ্টারের উপর তাকিয়ে তাকিয়ে বুঝতে হবে, আচ্ছা কী বললো, আচ্ছা তাহলে কি শরীরের কোনো অংশই মরতেছে না, হাত পা নখ দাড়ি মুছ কোনো কিছুই মরতেছে না? ইয়েস। যখন আপনার ভিতর থেকে ইয়াসটা আসবে এই চ্যাপ্টারটা পড়ার পরে, তখন আপনি বুঝবেন যে এই চ্যাপ্টারটা পড়া হয়েছে, আদারওয়াইজ হয় নাই কিছুই, বুঝতে পারেন নাই কিছুই। সো একটু টাইম দিয়ে পড়তে হবে এগুলা। দর্শনের অনেক ডিপ কনসেপ্টগুলোকে খুব সহজ ভাষায় লেখার চেষ্টা করা হয়েছে, সো একটু সময় লাগবে। তো ফিজিক্যাল ইমর্টালিটি বলতে বোঝাইতেছে শরীরও মরে না কখনোই, শরীরের যে কোষ টোষ যা আছে সেগুলো আসলে আগেই ওটার কপি অন্য কারো কাছে চলে গেছে। মানে আপনি হইছেন, আপনার বোন হইছে, ওই আপনার বোনের কাছে আপনার জেনেটিক্যাল মেমোরির অনেক পার্টি রয়ে গেছে, সেটা দিয়ে আপনার বোনের ছেলে টেলে হয়ে যাবে, মানে আপনার বোনের ছেলে আর আপনি একই জিনিস হয়ে যাবেন। সো আপনার বডি আসলে কোনোভাবেই মরা সম্ভব না। আর বডি ফিজিক্যালি আপনি যদি অ্যাবজর্ব করার চেষ্টা, খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে শরীর কি হইতেছে, ডিটোরিয়েট হইতেছে, ব্যাকটেরিয়া বা আদার জিনিসপত্র আপনাকে যদি কবর দেওয়া হয়, কবর থেকে আপনার শরীরটারে বিভিন্নভাবে খাইয়ে ফেলতেছে। যারা খাইতেছে তারাও পৃথিবীতেই থাকতেছে, তারাও জিন্দাই থাকতেছে। ও মানে একটা কণাও আপনার বডি থেকে নষ্ট হওয়ার কোনো উপায় নাই। এটা একটু মানে ক্লাস 1-2 বাচ্চাও চিন্তা করলে বুঝতে পারবে, শরীর আসলে তার ফর্ম চেঞ্জ করতে পারে কিন্তু নষ্ট হওয়ার কোনো উপায় নাই। আর যদি একদমই নষ্ট হওয়ার কথা চিন্তা করেন, সেটা হবে কি ট্রান্সফর্ম হবে, এনার্জিতে পরিণত হবে, অন্য কিছুতে। কেউ আপনার শরীরটারে খাইয়ে ফেলছে, তার শরীরে এনার্জিতে পরিণত হবে, বাট নষ্ট হওয়ার কোনো উপায় নাই। তো ফিজিক্যালি মানুষ ইমর্টাল, শারীরিকভাবেই মানুষ ইমর্টাল। আবার তার তার যে স্ট্রাকচারটা ওটাও ইমর্টাল বলতে পারেন, ওটা কন্টিনিউয়াস চেঞ্জের মাধ্যমে। এই স্ট্রাকচারটাকে আপনি আপনার নাকটাকে দেখে বলতেছেন আমার নাকটা এরকম, আচ্ছা এইরকমই যে নাকটা হইতে হবে এই তত্ত্বটা জেনেটিক্যাল মেমোরি থেকে আসছে, এবং জেনেটিক্যাল মেমোরি নাকটাকে চেঞ্জ করতেছে। আপনার ছোটোবেলার নাক আর এখনকার নাক একরকম না। আমার ছোটোবেলার স্কিন আর এখনকার স্কিনের মধ্যে অনেক পার্থক্য আছে। আমার স্কিনে এখন যে গ্লোয়িং ইফেক্ট বা যে যে পরিমাণ স্কিনের পরিবর্তনগুলো হয়েছে, এগুলো কিন্তু ছোটোবেলা ছিল না, আমি অনেক কালো ছিলাম। তো এই যে র্যাপিড চেঞ্জগুলো হওয়া সম্ভব জেনেটিক্যাল মেমোরির মধ্যে কাজ করার মাধ্যমে। তো দ্যাট ইজ দ্য থিং। তার মানে আপনি বলতেছেন যে আপনার নাক কি আবারও পৃথিবীতে ফিরে আসবে? অ্যান্সার হইল সেটা দরকারই নাই। আপনার নাক বলতে আপনি আজকের দিনে যে নাকটা দেখতেছেন সেটা কালকেই চেঞ্জ হয়ে যাবে, কালকেই মরে গিয়ে নতুন সেল এখানে চলে আসতেছে। তাই আপনার নাক বলতে যে আপনি বিশেষ জিনিসটা বোঝাইতেছেন, ওরকম কোনো জিনিস নাই। কন্টিনিউয়াস চেঞ্জের মধ্যেই লাইফ চলতেছে। লাইফকে আপনি কন্টিনিউয়াস ডেথ বলতে পারেন বা কন্টিনিউয়াস লাইফ বলতে পারেন। মানে প্রতিনিয়ত আপনি জন্মাচ্ছেন এটা বলতে পারেন। আপনার যদি পেসিমিস্টিক ওয়েতে চিন্তা চিন্তা মানে যদি নেগেটিভ ওয়েতে চিন্তা করতে চান, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি প্রতিনিয়ত মরতেছেন। প্রতিটা মানুষ প্রতিদিনই মরে যাচ্ছে। শরীরের প্রাকৃতিক ধর্মই হলো কন্টিনিউয়াস ডেথ, অথবা
আমরা যারা পজিটিভিটি প্রোভাইড করি, পৃথিবীতে একটু পজিটিভিটি শেয়ার করার চেষ্টা করি, দর্শনের দিক থেকে পজিটিভ ফিলোসফিতে ওয়ার্ক করার চেষ্টা করি, তারা বলি যে প্রতিদিন আপনি নতুনভাবে জন্মাচ্ছেন, এভরিডে ইজ আ নিউ বার্থ। সো দ্যাট ইজ দ্য থিং। তো ফিজিক্যাল ইমর্টালিটি ব্যাপারটা এখানে বলা হয়েছে। এই আসলে একটা লাইভের মধ্যে, একটা ভিডিওর মধ্যে এত কিছু বলা খুব কঠিন। সো মেন্টাল ইমর্টালিটি এর পরের চ্যাপ্টারের মধ্যে আছে। আমি আসলে মেন্টাল ইমর্টালিটি মানে মানুষ কিভাবে তার চিন্তাটাও কিভাবে মরে না, সেইটা এখানে বলা হয়েছে। মানে কি, মানে আপনার যে মাইন্ড, আপনি বলতেছিলেন এই ইমোশন, এটা করব সেটা করব, এই স্বপ্ন, এই যে পুরো স্ট্রাকচারটা, এটাও কখনো মরে না। এটা এখানে বোঝানো হয়েছে। এটা বোঝাটা অনেক জটিল হয়ে যাবে। আপনারা 2 ঘন্টার মতো একটা চ্যাপ্টার পড়তে পারেন। একটা চ্যাপ্টার এতটুকু, একটা চ্যাপ্টার এখানেই শেষ আর কি। হ্যাঁ, এতটুকু চ্যাপ্টার আপনারা 2 ঘন্টা পড়তে বলতেছি, কারণ এটা বুঝতে অনেক সময় 2 বছরের বেশি সময় লেগে যেতে পারে কারো। আপনাদের বাসায় বই রেখে দিতে হবে, বারবার কয়েক মাস পর পর আবার যখনই আপনার মাথায় চিন্তা আসবে, আচ্ছা আমি তো মরে যাব, আচ্ছা ডেথ ব্যাপারটা কী যেন ছিল, আবার একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নেবেন। তো এভাবে করে বইটা আসলে আপনার বাসায় রেখে দিতে হবে, এবং যাদের আপনি পছন্দ করেন তাদেরকে গিফটও করতে হবে। সো এইটা, এই বই এর একটা বিশেষ ব্যাপার যে এটা যতবার পড়বেন তত ডেপটা আপনার আরও বাড়বে এই নলেজের উপরে। সো দ্যাট ইজ দ্য থিং। মাইন্ড অফ ম্যানকাইন্ড ব্যাপারটা কি, আপনি যেটাকে আমার মন বলতেছেন, আমার চিন্তা বলতেছেন, এই আমি তো পুরাই ইগোস্টিক একটা ফেক স্ট্রাকচার, যেটার মাধ্যমে আপনি বলেন আমার মন, আমার ভালো লাগা। আচ্ছা, যখন আপনি শীতে কাঁপতে থাকেন তখন আপনার মনে মনে বলে যে আপনার এখন একটা গরম পোশাক পরা উচিত, আপনার কম্বল, ল্যাপ এগুলো আসলে গায়ে দেওয়া উচিত। অপরদিকে আপনি যখন অনেক গরমে হিটে থাকেন তখন আপনার মন বলে যে আমার এই কম্বল টম্বল গায়ে দেওয়ার দরকার নাই, আমি স্যুট প্যান্ট পরতে চাই না, আমি আসলে বিকিনি পরে থাকবো। ঠিক আছে, এইরকম আপনার মন। মানে আমি বলতে চাইতেছি, মন যে সময় যেটা চাইতেছে ওইটা কোনো ফিক্স কিছু না। আপনি যখন ক্লাস 1 এর ফার্স্ট বয় ছিলেন তখন আপনার ওইটাই আইডেন্টি ছিল যে ফার্স্ট বয় ক্লাস 1। তারপর 1 এ পরে যখন রোল চেঞ্জ হয়ে গেল তখন আপনাকে যখন রোল নাম্বার 32 বলে ডাকে তখন আপনি ওই রোল নাম্বার হয়ে যান। আপনি যখন আবার এসএসসি পাস করলেন তখন আপনি এসএসসি পাস একটা স্টুডেন্ট হয়ে গেলেন, এইচএসসি পাস স্টুডেন্ট হলেন, গ্র্যাজুয়েট করলেন, পিএইচডি করলেন, ডক্টরেট করলেন। এভাবে করে আপনার জীবনে যে নতুন ইগোগুলো আপনি যুক্ত করতেছেন, এগুলো আসলে সমাজ থেকে পাওয়া বিভিন্ন ধরনের কালেকটিভ থট থেকে আসা ইগো, আর কিছুই না। আপনার মতো এরকম 1 কোটি ডাক্তার, 1 কোটি ইঞ্জিনিয়ার, 1000 কোটি ব্যবসায়ী, 1000 কোটি কি বলবো উকিল, 1000 কোটি কি বলবো ছাত্র বা ছাত্রী, ফার্স্ট বয় পৃথিবীতে আগেও ছিল। সো সেই চিন্তাগুলো, সেই ইগোগুলো আপনার মধ্যে এখনও জন্মায়ে রয়েছে, বা আপনার থটের একটার সাথে আরেকটার কম্বিনেশন করে যে নেট বা নেটওয়ার্ক হয়েছে, সেই থট নেটওয়ার্কটাকে আপনি ইগো দ্বারা গ্র্যাব করতেছেন বলে আপনার ফিল হচ্ছে এই চিন্তাগুলো আপনারই চিন্তা। কিন্তু এই চিন্তাগুলো আসলে আপনি বিগার স্কেলে দেখলে সোসাইটির চিন্তা। আপনি কোন বয়সে বিয়ে করবেন, একটা পার্টিকুলার বয়সের পরে বলতেছে আচ্ছা 30 বছর হয়ে গেছে তুমি বিয়ে করো না কেন। আচ্ছা বিয়ে করার পরে আপনারা বলবে আচ্ছা আপনাদের বাচ্চা হচ্ছে না কেন, আপনাদের বাচ্চা হইলে বলবে বাচ্চা কোন ক্লাসে পড়ে, আচ্ছা বাচ্চারে বিয়ে দিতেছো না কেন। এই যে কথাগুলো, এই প্রশ্নগুলো আসতেছে, বা লাইফের যে সিচুয়েশনগুলো আপনি ফেস করতেছেন, আপনি বিয়ে করতে চাচ্ছেন, আচ্ছা চাকরি করে নাকি করে না যে বিয়ে করবে, যে মানে ছেলেটা চাকরি করে কি করে না, মেয়েটা সুন্দর কি সুন্দরী না, খাটো না লম্বা, এই ধরনের নানান কথাবার্তা আসলে সোসাইটির কালেকটিভ মাইন্ড থেকে আসতেছে। আপনার মনে হইতেছে আপনার মাইন্ডে আসতেছে, বাট আসলে এটা না। আপনার মা বাবাও আপনার মাইন্ডে এগুলা ঢুকাচ্ছে, মনে হচ্ছে যে তাদের মাইন্ড থেকে এটা আসতেছে, আসলে তা না। এটা আসলে মাইন্ড অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষের সৃষ্টির, ওভাবে ব্যাপারটা বলা ঠিক হবে না। মানুষের যে সভ্যতাটা চলতেছে, এই সভ্যতার ফ্লোতে পুরো মানব মস্তিষ্ক বিভিন্ন কিছু জানতেছে, শিখতেছে, ইভলভ হইতেছে, চেঞ্জ হইতেছে এই মস্তিষ্কটার মধ্যে। চিন্তার বিভিন্ন প্যাটার্ন একটার সাথে আরেকটা মিলে, বিভিন্ন রং একসাথে মিলে নানান রকমের শিল্পকলা তৈরি করতেছে, নানান রকমের চিন্তার প্যাটার্ন বা স্ট্রাকচার বা গ্র্যান্ড ডিজাইন তৈরি করতেছে। এই ডিজাইনের মধ্যে আপনার ব্রেনটা তার মেমোরির মাধ্যমে কিছু ডিজাইন নিজের মধ্যে দীর্ঘ সময় ধারণ করার কারণে একটা ফেক আইডিয়ার মধ্যে
পড়ে গেছে যে এইটা হয়তো তার মাইন্ড, যেটা মরে যেতে পারে, কিন্তু আসলে এটা মাইন্ড অফ ম্যানকাইন্ড, নট ইওর মাইন্ড। এই চ্যাপ্টারটাতে আপনাকে বোঝানো হইতেছে আপনার যে মস্তিষ্ক, যেটা আপনি মরে যাবেন ভাবতেছেন, ওইটা আপনার মস্তিষ্ক না, এটা পুরো মানব সভ্যতার মস্তিষ্ক, সেটার একটা ছোট্ট পার্ট। আপনার চিন্তাগুলো ওই পুরো মানব সভ্যতা যেভাবে চিন্তা করতেছে সেটার একটা ছোট্ট ফ্লো। তাই আপনি মানুষের মতোই চিন্তা করতেছেন, কোনো অন্য পশু পাখির মতো চিন্তা করতেছেন না। তো আপনারে কেউ খোঁচা দিলে আপনি তারা কামড় দিতে যান না কুকুরের মতো। ঠিক আছে, আপনি কিন্তু তাকেও খোঁচাই দিতে যাবেন। সো এরকম কিছু হয়, অথবা দেবেন না। যাই হোক, চিন্তাগুলো মানুষের মতোই করবেন। তো এই চ্যাপ্টারটা আরও ভিতরে আলোচনা হবে, আপনারা আরও ডেপথে ঢোকার জন্য পড়ে দেখবেন অবশ্যই। হোয়াই নো ওয়ান ক্যান ডাই, এটা আমি আসলে এখন আর বলবো না। এটা ভিডিও অনেক বড় হয়ে গেছে। বইটা যারা এখনও পড়েন নাই, কষ্ট করে অর্ডার করে বাসায় রেখে দেবেন। এটা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, মানে যাদের ভালোবাসেন তাদের জন্য অনেক কাজে লাগবে। ভালোবাসার মানুষকে কেন দিতে বলতেছি, কারণ এখানে ইমর্টালিটি পাওয়ার জন্য ওয়েসগুলো বলা আছে, ডেথকে খুব ভালোভাবে ক্লিয়ার করে কনসেপচুয়ালাইজ করা হয়েছে। যেহেতু ডেথের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যে মানুষটাকে এই বইটা দেবেন বা যে মানুষটার কাছে এই বইটা থাকবে, সে আসলে অনেক ফিয়ারলেস হয়ে যাবে। তার জীবনে তেমন কোনো ভয় আর এক্সিস্ট করবে না। সে জীবনে অনেক বড় বড় মুভমেন্ট নিতে পারবে, সে অনেক হ্যাপি একটা মানুষ হয়ে যেতে পারবে, মৃত্যুর ভয় থেকে সে বের হয়ে আসতে পারবে। তখন তখন আবার সে আত্মহত্যা করে বসবে এরকম কিছু না। সে তখন আত্মহত্যা করার প্রয়োজনই বোধ করবে না। এই বইটাই একটা আত্মহত্যার মাধ্যম, যে বইটা পড়ার পরে আপনার আসলে আর আত্মহত্যা করার আর দরকার পড়তেছে না। আপনি সম্পূর্ণভাবে জীবনটাকে এনজয় করতে পারতেছেন, আপনার জীবনের ফ্লোগুলো উন্মুক্ত হয়ে যাইতেছে এই দর্শনটাকে বোঝার কারণে। এটা হলো মৃত্যুর প্রপার দর্শন, যেটাকে এই বইয়ের মধ্যে মাত্র 12 পেজের মধ্যে কাভার আপ করা হয়েছে। সো দ্যাট ইজ ইট। খুবই এক্সপেন্সিভ একটা বই। দর্শনের কোনো বই আপনার কাছে থাকলে অনেক উপকৃত হবেন। নো ওয়ান ক্যান ডাই, দ্য গ্রেটেস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইগো, বাই এইচ.আর.বি. রঞ্জন। খোদা হাফেজ, ভালো থাকবেন আপনারা সবাই। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আধা ঘন্টা হয়ে গেছে। যারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই ডান লেখে একটা কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আসলেই এই ভিডিওগুলো কারো কাজে লাগতেছে কিনা।